This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষণ আগেই নাকি আন্দোলনকারী কয়েকজন চিকিৎসকের কাছে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। অভিযোগ এমনটাই, প্রশ্নপত্র পৌঁছে দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে দুজন। এই সংক্রান্ত চিকিৎসক নীলাঞ্জন ঘোষ এবং তাপস প্রামাণিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন পিজিটি জুনিয়র চিকিৎসকদের একাংশ। আরজিকর নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের পাল্টা সংগঠন শাসক ঘনিষ্ঠ WBJADA এই অভিযোগ নিয়ে এসেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো। এক্সাম যেটা কন্ট্রোল হয় সেটা প্রিন্সিপাল স্যারের অফিস, ডিন স্যারের অফিস, এরা কন্ট্রোল করে। এটা হচ্ছে MSBB স্যারের অফিসের কেউ কন্ট্রোল করে না। আমি হলাম MSBB স্যারের অফিসের স্টাফ, মানে তার আন্ডারে কাজ করি, মানে হসপিটাল রিলেটেড। তো এক্সামে কে কিভাবে নেয়, কি হলো না হলো, এর সাথে আমার কোনো লেনাদেনা নেই, আর আমার কোনো আইডিয়াও নেই। এইবার মুশকিলটা হচ্ছে যে তিনজনের নাম দিয়েছে, নীলাঞ্জন দা ছাড়া যে ক্লার্কের নাম দিয়েছে, একজনকে আমি নামটা জানি, আর বাকি দুজনকে আমি পার্সোনালি চিনিও না। আর ওখানে যে স্টুডেন্ট সেকশানে কন্ট্রোল হয়, মানে যারা লোকজন স্টাডিও করে, আমি লাস্ট মনে হয় কয়েক বছরে একবার না দুবার গেছি, আমার নিজেরও মনে পড়ছে না, কারণ ওখানে আমার তো অফিস নয়, আমার অফিস হচ্ছে MSBBর অফিস। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এটা মেলাইন করার জন্য করেছে। তবে যেটা আমি বলবো, যদি তাদের মনে হয়, তাদের যদি সৎসাহস থাকে, যারা এটা করেছে মেলাইন করার জন্য, তারা তাদের নিজের নামটা দিক, কারণ নাম না ছাড়া তো আমি মানহানির মামলাটাও করতে পারবো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, এই অভিযোগের পিছনে বাস্তবতা কতটা রয়েছে, নাকি শুধুমাত্র আন্দোলন করার জন্য তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে? গোটা ঘটনাটা আরো একবার খুব সংক্ষেপে জানতে চাইবো। দেখো, পুরো ঘটনার প্রেক্ষিতে দুটো ভার্সন রয়েছে। একটা ভার্সন হয়েছে এই পরীক্ষার পরীক্ষার্থী কারা ছিলেন। এই পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, ডক্টর কিঞ্জল নন্দ, যারা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। আরজিকর ঘটনার এপিসেন্টার সেখানে, তারা এই পরীক্ষাটা দিয়েছিলেন। সেখানে অভিযোগ কি? সেখানে অভিযোগটা উঠছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। কাদেরকে সেই সুবিধা পাইয়ে দেওয়া হলো? যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের সভাগৃহে পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের বিরুদ্ধে। এবং সবটা মিলিয়ে যেভাবে এই চিঠির যে ফরম্যাটটা যদি আমরা খেয়াল করি, যেটা বলছেন আন্দোলনকারীরা, যে সেখানে কোনো সই নেই, একটা অ্যানোনিমাস একটা চিঠি, একটা বেনামি একটা চিঠি, এবং সেখানে WBJDA কে ফরওয়ার্ড করা একটা লেটার, সেটা প্রকাশ্যে এসছে। আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে কোনো চিঠি করা হয়নি। এই সমস্তটাকে সামনে রেখে আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে আসলে যেভাবে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, ঠিক সেই একই কায়দায় এবার বাকি আন্দোলনকারীরা, যাতে এই নিম্ন আদালতের রায় বেরোনোর পর যখন ফার্দার ইনভেস্টিগেশন নিয়ে আরো একবার আন্দোলন দানা বাঁধছে, শিয়ালদা কোর্ট চত্বরে সাধারণ মানুষের জমায়েত বাড়ছে, তখন এই ধরনের প্রক্রিয়া নিয়ে আসলে আন্দোলনকারীদের ভয় দেখানো হচ্ছে। যদিও অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার ক্রিস্টোফার রোড, বাগুইহাটি, হেলে পড়া বাড়ির তালিকায় একের পর এক নাম সংযোজন হচ্ছে। কিন্তু সব কিছুর পর একটা প্রশ্ন তো উঠছে, তারা সারা জীবনের পুঁজি দিয়ে একটি আবাসন কিনছেন কিংবা একটি বাড়ি কিনছেন, তাদের কি দোষ? রাতারাতি তাদের ঘর ছাড়তে বলা হচ্ছে, মাথার উপর ছাদটুকু পর্যন্ত তাদের থাকছে না, তারা যাবেন কোথায়? পুরসভা দায় ঠেলাঠেলি করছে, কাউন্সিলর দায় ঠেলাঠেলি করছে, FIR দায়ের হচ্ছে প্রমোটারের বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে, কিন্তু সমাধান কোথায়? ইতিমধ্যেই তো 30টি বাড়ি নাকি বিগত কয়েকদিনে হেলে পড়েছে, এমন তথ্যও সামনে এসেছে। কিন্তু এরপর পুরসভার ভূমিকা কি হতে চলেছে সেটাই একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। মানা গেল এতদিন পর্যন্ত যা যা বাড়ি বেআইনিভাবে গজিয়ে উঠেছে সেটা পুরসভারও নজরে ছিল না, স্থানীয় কাউন্সিলরও জানতেন না, কিন্তু এখন জানাজানি হয়ে গেছে, 30টা বাড়ি হেলে গেছে, এরকম তথ্যও সামনে এসেছে বিগত কয়েকদিনে। তারপর এরপর কি? তাহলে নিশ্চয়ই এমন কোনো পদক্ষেপ করা হবে বা এমন কোনো সার্ভে করা হবে যাতে নতুন করে কাউকে মাথার ছাদ না হারাতে হয়। একদমই। দেখো, যখন সংবাদ মাধ্যমে এই বাড়ি হেলার ঘটনাটা প্রকাশ হয়, তারপরে যেন পুরসভা এবং কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। অর্থাৎ এক পূর্বতন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, এই দুই কাউন্সিলরের মধ্যে কিন্তু একে অপরের দিকে দায় ঠেলাঠেলি
চালু হয়। এবং পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম আমরা, খবর যখন প্রথম সম্প্রচার করি ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাগুইহাটির ঠিক বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড বাগুইহাটি জগৎপুরের নেতাজি পল্লীতে, এবং দুটো বাড়ি দেখতে পাচ্ছ কিভাবে বিপজ্জনকভাবে সামনের দিকে হেলে পড়েছে। এই সেই বাতি স্তম্ভ 440 ভোল্ট সেইখানে কিন্তু হেলে রয়েছে। এবং যেটা পুরসভা সূত্র মারফত আমরা জানতে পারছি, এই বিস্তীর্ণ এলাকা কিন্তু জলাশয় ছিল এবং জলাশয় বুঝিয়ে এই বাড়িটি করা হয়েছে। এবং তারপরে অর্থাৎ দায় ঠেলাঠেলি কেন, পুরসভা কেন একে অপরের গায়ে দায় ঠেলছে, সেই বিষয়ে যখন আমরা প্রশ্ন করি তখন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর ঝুঁকু মণ্ডল, তিনি একটা অভিযোগ আনেন যে এইটা বিপজ্জনক বাড়ি। এতদিন তার চোখে কিন্তু পড়েনি এটা বিপজ্জনক বাড়ি, অর্থাৎ তিনি যে এই ওয়ার্ডের কাউন্সিলর সেটা নিয়েই কিন্তু প্রশ্ন থেকে যায়। তিনি বলছেন যে পূর্বতন কাউন্সিলরের আমলে এই সমস্ত বাড়ি হয়েছে। মানে বারবারই আমরা দেখছি যে এই ঘটনাই ঘটছে, যে একটা বেআইনি নির্মাণ সামনে আসার পর সেই দায় ঠেলাঠেলি শুরু হয়ে যাচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। বিষ্ণুপুরের খড়িবিড়িয়া এলাকায় জমির দখলে ওকে কেন্দ্র করে তাণ্ডব। ছবিও দেখাবো আপনাদের। মহিলাদের বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় আহত 4 জন। আহতদের আমতলা গ্রামীণ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইমান আলী সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ। ইমামকে দিয়ে একটা লোক পাঠিয়েছিল, ইমাম এবারে লোকজন নিয়ে এসে ছোট বৌমাকে ওখান থেকে টেনে এনে এখানে মারধর করে। ছোট ছেলে যেই আছে সবাই মিলে একেবারে আমার ছোট ছেলেকে চুলে টিপি ধরে মারার মতন মেরেছে। সব সে বুঝি হসপিটালে ভর্তি হবে, ওখান থেকে পারে সবাইকে আমাদের মেরেছে। জায়গা কোনো মিউটেশন হয়নি, কোনো ভাগ দলিল হয়নি, বাবার নামেই দলিল হয়ে আছে, কেউ কারোর কোনো পার্টিশন দলিল করেনি, কিচ্ছু করেনি। থাকবো জায়গা কিনে নিয়ে ওরা অলরেডি ইমাম দখল করছে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতে হবে। মালদার সুখদেবপুরে সেখানে ভারতের সীমান্তে ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বাংলাদেশি দুষ্কৃতীরা। তারা মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে এবং এই বাংলার কৃষক তারা যে পরিশ্রম করে যে শস্য ফলাচ্ছেন সেই শস্য কেটে নিয়ে চলে যাচ্ছে। অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীরা তারা অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একেবারে প্ররোচনা দিচ্ছে। তবে বিএসএফ তারাও কিন্তু তৈরি রয়েছে, বিজিবির প্রত্যক্ষ মদত রয়েছে দুষ্কৃতীদের বারবারন্তের পিছনে। অভিযোগ এমনটাই। বিএসএফ গোটা বিষয়ের ওপর কড়া নজর রাখছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরো এক। বিহারের কাটিহার থেকে গ্রেপ্তার সাজ্জাকের সঙ্গী হাবিবুর রহমান। আগ্নেয়াস্ত্র কেনার টাকা ও বাইক দিয়ে পালাতে সাহায্য করে ধৃত। রায়গঞ্জ জেলেই হাবিবুরের সঙ্গে বন্ধুত্ব হয় সাজ্জাক ও বাংলাদেশি অপরাধী আব্দুলের। ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ।